26 years old university student lost his consciousness yesterday while waiting for the train. এখানে বা বয়সটা একটু মানে আমি যদি ভিতরে ঢোকার আগে যখন পেশেন্টের সাথে কথা বলার আগে যদি আমি খেয়াল করি বয়সটা আবার একটু মানে মনে হচ্ছে যে খারাপ কিছু না হওয়ার সম্ভাবনাই বেশি, বাট এই বয়সেও খারাপ কিছু হতে পারে। কিছু কার্ডিয়াক প্রবলেম আছে যেগুলো অল্প বয়সেও হয় বা মারাও যেতে পারে, বিশেষ করে কনজেনিটাল যেগুলো যে ব্রুগার্ডার সিনড্রোম, লং কিউটি সিনড্রোম, HOCM। কাজে একেবারে লস অফ কনসিয়াসনেস ইয়াং পেশেন্ট দেখে আমি একদম সে সেফ সেটা বলা যাবে না, যেজন্য আমাদেরকে সিরিয়াস থিংস মানে চিন্তা করতে হবে এখানকার এটা থিং। তবে ইয়াং পেশেন্টের খারাপ জিনিসের চেয়ে কমন হচ্ছে ভেজোভেগাল হওয়ার সম্ভাবনা বেশি, তাই বলে আমি কার্ডিয়াক একেবারে বাদ দিয়ে দিব সেটা না। এখানে এই কেসটা আবার একটু অন্যরকম। এই ভদ্রলোকের আবার বয়স একটু বেশি, তার আবার কার্ডিয়াক হিস্ট্রি ছিল, ওটা হিস্ট্রি ভিতরে ছিল, আমি দেই না এখানে, তার কার্ডিয়াক হিস্ট্রি ছিল। সেক্ষেত্রে তার ক্ষেত্রে খারাপ জিনিসটা আমাকে একটু চিন্তা মাথায় বেশি রাখতে হবে, তার খারাপ জিনিসটা বেশি চিন্তা করতে হবে। এখন আপনার কাছে পেশেন্ট এসে বলবে না যে ডাক্তার সাহেব আমার সিনকোপ হয়েছে, ওনারা বলবে যে আমার লস অফ কনসিয়াসনেস ছিল। এখন আপনাকে প্রথমে ইনিশিয়ালি লস অফ কনসিয়াসনেসটাকে একটু দেখতে হবে এটা আসলে কি। লস অফ কনসিয়াসনেস বিভিন্ন কারণে হতে পারে, একটা হচ্ছে মেইন দুটো কমন কজ অফ লস অফ কনসিয়াসনেস, অথবা লস অফ কনসিয়াসনেস মিমিক। ব্রেইনের যখন দুইটা কারণে ব্রেইনের ফাংশন অল্টারেশন হতে পারে, একটা হচ্ছে যদি ব্রেইনে ওভারঅল গ্লোবাল ব্লাড সাপ্লাইটা কমে যায়, সেটাকে আমরা বলতেছি সিনকোপ। আর অথবা যদি পেশেন্ট ব্রেইনের মধ্যে ওভারঅল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বেড়ে যায়, যেটাকে আমরা বলতেছি সিজার। এই দুটো হচ্ছে মোস্ট কমন কজ অফ লস অফ কনসিয়াসনেস, এবং এই দুটাকে আমাকে প্রথমে ডিফারেন্সিয়েট করতে হবে। পেশেন্ট তো আর আমাকে বলবে না সিনকোপ নাকি সিজার, এই দুটা যদি আমি ডিফারেন্সিয়েট করতে না পারি তাহলে কি বিপদ হবে। আমি সিনকোপ আর সিজারের ডিফারেন্সিয়াস লিস্ট হচ্ছে অনেক বড়। আমি একবার যদি সিজারে ঢুকে যাই তাহলে কিন্তু আমি আর সিনকোপে আসতে পারবো না, কারণ টাইম শেষ হয়ে যাবে। আবার একবার যদি আমি সিনকোপে ঢুকে যাই কিন্তু ডায়াগনোসিস যদি সিজার হয়, তাহলে কিন্তু আমি অন্য রাস্তায় চলে যাব, আমার পাথওয়ে আলাদা হয়ে যাবে, ওই পাথে আমি আর আসতে পারবো না, সময় থাকবে না। কাজেই এই দুইটাকে ডিফারেন্সিয়েট করাটা খুব ইম্পর্টেন্ট ইনিশিয়াল পর্যায়ে, পেশেন্ট যখন বলবে লস অফ কনসিয়াসনেস। তো আজকে আমি কার্ডিয়াক স্টেশন করাচ্ছি দেখে হয়তো আপনারা আগে থেকে বুঝতে পারছেন যে ভাইয়া আমাদেরকে সিনকোপ দিচ্ছে, কিন্তু এটা যদি পরীক্ষা হলে হয় তখন তার আলাদা করে স্টেশন থাকবে, বলা হবে না যেটা কার্ডিয়াক কেস। কাজে আপনাকে তখন সিনকোপ সিজার দুটোটাই আলাদাভাবে চিন্তা করতে হবে, এখন এই দুটাকে ডিফারেন্সিয়েট করে ফেলতে হবে আগে। এখন পেশেন্টকে আবার কিছু কিছু কন্ডিশন আছে যেগুলো সিনকোপ লস অফ কনসিয়াসনেস হয় না, কিন্তু মনে হয় যে তার লস অফ কনসিয়াসনেস হয়েছে। লাইক সে যদি পড়ে যায় কোনো কারণে, কোনো মাসকুলার প্রবলেম, কোন জয়েন্ট প্রবলেম, সে হয়তো মাটিতে পড়ে গেছে কিন্তু তার লস অফ কনসিয়াসনেস হয়নি, সে বলবে যে আমি পড়ে গেছিলাম। তখন যদি আপনি এটা সিনকোপ সিজার ভেবে মোটামুটি ওই হিস্ট্রির দিকে নিয়ে যান, তাহলে আপনি আসল ডায়াগনোসিস মিস করে ফেলবেন। তাহলে আপনাকে জিজ্ঞেস করতে হবে হোয়াট ডু ইউ মিন বাই লস অফ কনসিয়াসনেস, ক্যান ইউ রিমেম্বার হিটিং অন দ্য গ্রাউন্ড। সে যদি হিটিং অন দ্য গ্রাউন্ড রিমেম্বার করতে না পারে তাহলে বুঝতে হবে আসলেই তার লস অফ কনসিয়াসনেস ছিল, এটা সিনকোপ অথবা সিজার। বাট সে যদি মনে করতে পারে না হ্যাঁ আমি গ্রাউন্ডে হিট করছিলাম এটা আমার মনে পড়ছে, সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে না এটা হয়তো মাসকুলার কজ, জয়েন্ট কজ, নিউরোলজিক্যাল ব্যালেন্স প্রবলেম। ঠিক আছে, কাজে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আবার হচ্ছে এবং ওই সময় বাইস্ট্যান্ডার্ড কারা ছিল, আশেপাশে কারা ছিল, কারণ তার যদি লস অফ কনসিয়াসনেস হয়ে থাকে সে হিস্ট্রি দিতে পারবে না, কাজে তার সাপোর্টিং যে হিস্ট্রি, হ্যাঁ, বা বাইস্ট্যান্ডার্ড যারা আশেপাশে যারা ছিল তাদের হিস্ট্রি, কোল্যাটারাল হিস্ট্রি, এটাকে আমরা বলি কোল্যাটারাল হিস্ট্রি। সেই কোল্যাটারাল হিস্ট্রিটা নিতে হবে যে তার আশেপাশে কে ছিল এবং তারা কি বলছিল। আচ্ছা, এবং এই কথাটা আমরা আজকে জুলফিকার ভাই বলছে খুব সুন্দর করে, এই কথাটা কিন্তু মিস করা যাবে না যে সে পড়ে গিয়ে সে যে কোনো কারণে পড়তে পারে, সেটা তার ভেজোভেগাল হোক, সেটা তার জয়েন্ট প্রবলেম হোক, মাসেল প্রবলেম হোক, যে কোনো কারণে পড়তে পারে। সেক্ষেত্রে আমাকে সে ব্যথা পাইছিল কিনা পরে এই কথাটা জিজ্ঞেস করাটা উচিত। আচ্ছা, তাহলে পরীক্ষা হলে দুই ধরনের আসে, যে পেশেন্ট লস অফ কনসিয়াসনেস নিয়ে আসছে এটা আসতে পারে, অথবা পেশেন্ট প্রেজেন্টেড উইথ ফল। ফলটা বড় ক্যাটাগরি হয়ে যাবে, তখন লস অফ কনসিয়াসনেস ফলের মধ্যে একটা পড়বে, সাথে আদার কজ অফ ফল, সেগুলো হচ্ছে ধরেন জয়েন্ট প্রবলেম, ভিশন প্রবলেম, তারপর হচ্ছে মাসকুলার প্রবলেম, হ্যাঁ, ব্যালেন্স প্রবলেম, অ্যাটাক্সিয়া, ওগুলো চলে আসবে। সেটা আমরা নিউরোলজিতে যখন আসবো তখন আমরা ওটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো। যেহেতু আপনারা এখন ইনিশিয়ালি নতুন আছেন এই জন্য আমি আপনাদেরকে জাস্ট আরো একটু স্পেসিফাই করে যে লস অফ কনসিয়াসনেস কোনটা নিয়ে আসছে, যদিও বা এখানে নিউরোলজিক্যাল একটা জিনিস আছে যেটা আমি এখন আলোচনা করবো না। তাহলে আমরা সিনকোপ, তারপরে আচ্ছা এখানে আরেকটা জিনিস সাথে সাথে জিজ্ঞেস করে বলবেন, যেটা কি বিশেষ করে হাইপোগ্লাইসিমিয়া, এটা অনেক সময় সিনকোপ সিজারের মতো মনে হয়।
সেটা কোন খাবার খাওয়ার সাথে ইমপ্রুভ করছে, বিশেষ করে সুগারি ড্রিঙ্ক খাওয়ার পরে ইমপ্রুভ করলো কিনা সেটা জিজ্ঞেস করলে পেশেন্ট যদি ইয়েস বলে তখন আবার আপনার হাইপোগ্লাইসিমিয়ার দিকে চলে যাবে। এইবার আপনার মেইন কোশ্চেন যে আমি কিভাবে সিনকোপ আর সিজারকে আলাদা করবো, সেটা হচ্ছে ইস্যু। আচ্ছা, বিভিন্ন ধরনের কোশ্চেন করে দুইটাকে আলাদা করা যায়। আপনারা মোটামুটি কয়টা কোশ্চেন করছেন যারা প্র্যাকটিস করছেন। সিনকোপ আর সিজারের মধ্যে আমরা তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রিমনিটরি সিমটম, প্রিমনিটরি 1 নম্বর। হ্যাঁ, সেটা হচ্ছে বিফোর দ্য অ্যাটাক। সিনকোপের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সিনকোপের বিভিন্ন ধরনের প্রিমনিটরি সিমটম হয়, সেটা আমি পরে বলতেছি। সিজারের ক্ষেত্রে ফোকাল সিজার হয় ইউজুয়ালি বলে এক পাশ থেকে শুরু হয়, দেখা যায় যে এক পাশ থেকে তার জার্কিং মুভমেন্ট শুরু হলো, তারপরে এটা মানে প্রথমে সেকেন্ডারি থাকে, তারপরে সে ছড়ায় যায়। প্রথমে একটা জায়গায় থাকে, হ্যাঁ, ফোকাল সিজার থাকে, তারপর জেনারেলাইজড হয়ে যায়। যেমন একটা ভ্যারাইটি হচ্ছে জ্যাকসনিয়ান সিজার, এক হাত থেকে শুরু হলো তার মুভমেন্ট, আস্তে আস্তে তার সারা শরীরে জার্কিং মুভমেন্ট। কাজেই প্রিমনিটরি সিমটমটা একটা ইম্পর্টেন্ট আপনাকে ক্লু দিবে যে জার্কিং মুভমেন্ট শুরু হওয়ার পরে যখন সে লস অফ কনসাসনেস হয়েছে তখন আপনার ফোকাল সিজারের দিকে বেশি যাবে। আচ্ছা, এরপরে আসেন ডিউরিং অ্যাটাক। একটা গেল প্রিমনিটরি সিমটম, একটা হচ্ছে ডিউরিং অ্যাটাক। একটা হচ্ছে অ্যাটাকের আগে, প্রিমনিটরি বলতে বোঝায় অ্যাটাকের আগে, ডিউরিং অ্যাটাক। ডিউরিং অ্যাটাকে হচ্ছে এবার সবচেয়ে কয়েকটা জিনিস আপনারা জিজ্ঞেস করতে পারেন, ভাই অনেকে জিজ্ঞেস করছে অ্যাটাকটা কতক্ষণ ছিল। যদি 1 থেকে 2 মিনিটের মধ্যে রিজলভ হয়ে যায়, মোস্ট লাইকলি টু বি সিনকোপ। যদি 3 থেকে 5 মিনিটের বেশি সময় লাগে, সেক্ষেত্রে মোর লাইকলি টু বি সিজার। ঠিক আছে, এরপরে আসে যদি ধরেন ডিউরিং অ্যাটাক সে মিকচুরেশন করে দেয়, টাং বাইট, অথবা সে ডিফিকেশন, অথবা মিকচুরেশন সাথে আপনি সাথে ডেফিকেশনও জিজ্ঞেস করতে পারেন। এগুলো যদি থাকে সাথে সাথে, ইউজুয়ালি সিনকোপের ক্ষেত্রে থাকে না, সিজারের ক্ষেত্রে থাকতে পারে। টাং বাইট ইউজুয়ালি অ্যাবসেন্ট, আমি দেখেন এখানে কথাটা ইউজুয়ালি কি বলছি, কারণ এটা কিন্তু আছে। আর ইউজুয়ালি প্রেজেন্ট। বডি কালার এটা ক্ষেত্রে সিনকোপের ক্ষেত্রে ইউজুয়ালি পেল হয়ে যায়, আর সিজারের ক্ষেত্রে সায়ানোসিস। আচ্ছা, এবার হচ্ছে আপনার পোস্ট মনিটরি অথবা আফটার অ্যাটাক, 3 ভাগে ভাগ করা। আফটার অ্যাটাকের ক্ষেত্রে রিকভারি টাইম, সিনকোপ যেমন আমাদের কেসটা সাথে সাথে ভালো হয়ে গেছে, বেশি সময় লাগেনি, উইদিন মিনিটস। হ্যাঁ, আর এ হচ্ছে 10-15 মিনিট তার ভালো লাগবে না, তার মাথা ব্যথা, পোস্ট ইকটাল কনফিউশন আর হেডেক থাকবে, 10 থেকে 15 মিনিট তার এই থাকবে। আচ্ছা, এখানে আমি এগুলো বোল্ড করছি কারণ কি, এইগুলো আপনি জিজ্ঞেস করতে পারেন, সবগুলো জিজ্ঞেস করা উচিত, সুন্দর করে গুছাই জিজ্ঞেস করা উচিত, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ভালো ক্যান্ডিডেট। তবে আপনি কোন কোন সিমটমটার উপর জোর দিয়ে আপনি ডিফারেন্সিয়েট করবেন, এটা সিনকোপ নাকি সিজার, বিকজ এটা ডিফারেন্সিয়েট করা আমাদের জন্য খুব জরুরি। ডিউরেশন অফ অ্যাটাক, এই জন্য আমি এগুলোকে বোল্ড করছি। ডিউরেশন অফ অ্যাটাক যদি কম টাইম হয়, সেক্ষেত্রে মোর লাইকলি টু বি এটা সিনকোপ। রিকভারি টাইম যদি ইমিডিয়েটলি ভালো হয়ে যায়, এটা সিনকোপ। যদি সময় লাগে, পোস্টিক্টাল কনফিউশন হেডেক থাকে, সেক্ষেত্রে সিজারের দিকে বেশি যায়। কাজে এই 3টাকে বেশি খেয়াল রাখবেন, অন্যগুলো জিজ্ঞেস করবেন। কারণ জার্কি মুভমেন্টস অনেক সময় ভেজোভেগালে হতে পারে, মিকচুরেশন অনেক সময় হতে পারে ভেজোভেগালে, টাং বাইট অনেক সময় ভেজোভেগালে হতে পারে। কাজেই আপনি শুধুমাত্র টাং বাইট বলে আপনাকে বায়াস করতে চেষ্টা করতে পারে। সাপোজ পেশেন্টের হিস্ট্রি দিল যে হ্যাঁ পেশেন্টের জার্কি মুভমেন্ট ছিল, কিন্তু তার সে ইমিডিয়েটলি রিকভার করে ফেলছে, তার ডিউরেশন অফ অ্যাটাক ছিল লেস দেন 1 মিনিট, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু সিনকোপের দিকেই যাবে। আপনাকে ভেজোভেগাল অ্যাটাকের এই পার্টটা দিয়ে আপনাকে কনফিউজ করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে সিনকোপ থেকে সিজার ইনিশিয়ালি আপনাকে ডিফারেন্সিয়েট না করতে পারলে আপনি রাস্তা হারাই ফেলবেন। এরপরে আপনি রাস্তা মতো ঢুকলেন, সিনকোপে ঢুকলেন, এবার আমরা সিনকোপের ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্কে ঢুকবো। কাজে এখানে আমরা ইনিশিয়ালি ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্কে ঢুকার আগে আমাকে আরেকটা কাজ করে নিতে হচ্ছে, সেটা হচ্ছে আমাকে সিনকোপ সিজারকে আলাদা করে তারপরে আমাকে ঢুকতে হচ্ছে। এবার আসেন ডায়াগনস্টিক, এবার আমি বুঝে ফেললাম যে না এটা সিনকোপ না, এবার আমরা সিনকোপের দিকে ঢুকে যাব। সিনকোপের দিকে আমাদের সিনকোপের হচ্ছে মেইনলি 3 ভাগে ভাগ করতে পারেন, আমি এভাবে ভাগ করি, আপনাদের যার যেভাবে সুবিধা করতে পারেন। আচ্ছা, একটা হচ্ছে কার্ডিয়াক সিনকোপ, যেটা সবচেয়ে বেশি খারাপ, যেটা আমরা ভয় পাই বেশি। হ্যাঁ, নিউরো কার্ডিয়াক সিনকোপ, যেটা কমন, সবচেয়ে কমন, এবং আদার্স, এবং এগুলোকে আমরা বলি সিনকোপ মিমিক। সিনকোপ না, কিন্তু সিনকোপের মতো ওরা প্রেজেন্টেশন। এখানে একটা জিনিস আমি লিখি নাই, সেটা হচ্ছে সিচুয়েশন। এবার কার্ডিয়াক সিনকোপের মধ্যে আবার 2 ভাগে ভাগ করছে। স্ট্রাকচারাল, যেমন এওরটিক স্টেনোসিসের একটা বয়স্ক পেশেন্ট এসে যদি এরকম স্টেশন 5 এ বসাই দিতে পারে, একটা এওরটিক স্টেনোসিস অনেক পাওয়া যায় হাসপাতালে, বসাই দিয়ে একটা সিনকোপের হিস্ট্রি বানাই দিতে পারে যে দিস জেন্টলম্যান প্রেজেন্টেড উইথ, আপনি দেখে মনে করলে অ্যাপারেন্টলি ভালো পেশেন্ট, সুস্থ পেশেন্ট মনে হয় না এটার কোনো, এটা ডামি পেশেন্ট। কিন্তু আপনি যদি ভালো মতো অসকালটেট না করেন, তাহলে আপনি এওরটিক স্টেনোসিসের যে ইজেকশন সিস্টোলিক মারমার, হ্যাঁ, সেটা আর্লি সিস্টোলিক মারমার যেটা, সেটা আপনারা কিন্তু মিস করতে পারেন। কাজেই
অ্যাওর্টিক স্টেনোসিস এইচওসিএম ইয়াংদের হয়, এলডারলি থাকতে পারে, ইয়াংদের বেশি। স্ট্রাকচারাল একটা কজ, কার্ডিয়াক কজ, এটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। এবার আসেন হচ্ছে এরিথমোজেনিক। কার্ডিয়াক কজের মধ্যে এরিথমোজেনিকের মধ্যে ব্যাডিও হতে পারে। অনেক সময় কেস দেয় শুধু ব্যাডি অ্যারিথমিয়া, কমপ্লিট হার্ট ব্লক, হ্যাঁ, শুধু ব্যাডিকার্ডিয়া, সাইনাস ব্যাডিকার্ডিয়া নিয়ে পেশেন্ট সিনকোপ নিয়ে আসতে পারে। কাজেই আপনি আগে ভালো মতো পালসটা দেখবেন, এটা কি ব্যাডি মনে হচ্ছে কি। ব্যাডি যদি মনে হয় তখন আবার ব্যাডির দিকে চিন্তা করতে হবে। ট্যাকিয়ারিথমিয়া, বিশেষ করে ইউজুয়ালি অন্য ট্যাকিয়ারিথমিয়া গুলো যেমন সাইনাস ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, লাইক এসভিটি, ইউজুয়ালি তারা সিনকোপ করে না, ইউজুয়ালি তারা ডিজিনেস নিয়ে প্রেজেন্ট করে বা প্রি সিনকোপি নিয়ে প্রেজেন্ট করে, সেটা আরেকটা অ্যাপ্রোচ। কিন্তু ইউজুয়ালি যখন একটা পেশেন্ট সিনকোপ বলবে উইথ পালপিটেশন, মনে রাখবেন ভিটি ইজ মোস্ট লাইকলি, আনটিল প্রুভেন আদারওয়াইজ। কাজেই ভিটিটা তখন আপনাকে মাথায় রাখতে হবে বেশি করে। আরেকটা ইন্টারেস্টিং ফেনোমেনন আছে এলডারলি পেশেন্টের, সিক সাইনাস সিনড্রোম। এটা হচ্ছে বয়সের সাথে সাথে তার সাইনাস যে নোড গুলো ওগুলো ফাংশন ডিসওরিয়েন্টেড হয়ে যায়। এগুলো কখনো জোরে জোরে, কখনো বেশি বেশি বিট করে, কখনো আবার ব্র্যাডি হয়, ট্যাকি ব্র্যাডি এরকম হয়ে হয়ে দেখা যায় পেশেন্ট বারবার সিনকোপে যায়। এলডারলি পেশেন্ট যখন এরকম নিয়ে আসে তখন এটা একটা ডিফারেন্সিয়াস বলতে পারে। তাহলে এলডারলি পেশেন্ট কার্ডিয়াক কজের মধ্যে অ্যাওর্টিক স্টেনোসিস হতে পারে, ব্র্যাডি এরিথমোজেনিক কজের মধ্যে এই দুটো হতে পারে। আর এবার আসেন আরেকটা ইম্পর্টেন্ট, নিউরোকার্ডিওজেনিক, ভ্যাসোভ্যাগাল খুব কমন, বিশেষ করে ইয়াং ফিমেল পেশেন্টদের খুব কমন। দেখা গেল যে সে রক্ত দেখে অনেকে অজ্ঞান হয়ে যাচ্ছে এরকম, প্লাস হচ্ছে অনেকক্ষণ দাঁড়ায় আছে অজ্ঞান হয়ে গেছে, গরমের মধ্যে দাঁড়ায় আছে অজ্ঞান হয়ে গেছে। ভ্যাসোভ্যাগাল হচ্ছে কমন, বাট ভ্যাসোভ্যাগাল একদম বলার আগে কার্ডিয়াকটা এক্সক্লুড করে নেওয়া খুব ভালো, উচিত উচিত সবার, ইয়াং হোক এলডারলি হোক। ইয়াং এর ক্ষেত্রে কার্ডিয়াক এক্সক্লুড করার জন্য ইম্পর্টেন্ট হিস্ট্রি হচ্ছে যে ফ্যামিলি হিস্ট্রি অফ সাডেন ডেথ, এটা ইম্পর্টেন্ট, আর ইসিজি করে নিতে হবে। আচ্ছা, ভ্যাসোভ্যাগালের ক্ষেত্রে আবার কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, ওদের প্রিমনিটরি সিম্পটম বললাম না যে এই সিনকোপের ক্ষেত্রে প্রিমনিটরি সিম্পটমগুলো ডিফারেন্ট। ভ্যাসোভ্যাগালের প্রিমনিটরি সিম্পটম হচ্ছে নওসিয়া, ভমিটিং, এক্সেসিভ সোয়েটিং, মাঝে মাঝে আবার কেমন একটা আওয়াজ হয়, বলে যে বাজিং অফ দ্য ইয়ার, রিং, ওই যে ঘন্টার আওয়াজ, হ্যাঁ, বাজিং সাউন্ড, হ্যাঁ। তারপর হচ্ছে ইয়োলিশ ব্যাকগ্রাউন্ড ওভার ইউর আইস, হলুদ হয়ে যায়, কানের মধ্যে টিং 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 আওয়াজ, ঘোড়ার আওয়াজ, বা টিং 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 করে কি বলে এটারে, বেল বেলের আওয়াজ শুনতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ভ্যাসোভ্যাগালে কিছু প্রিমনিটরি দেখে বোঝা যায়। সাথে কিছু প্রিসিপিটেন্ট আছে, একটা হচ্ছে প্রিমনিটরি সিম্পটম আর কিছু প্রিসিপিটেন্ট আছে ভ্যাসোভ্যাগালে, লাইক লং স্ট্যান্ডিং, আমাদের ওই কেসটার মধ্যে লং স্ট্যান্ডিং, হট হিউমিড ওয়েদার, এগুলোর আরেকটা নাম আছে, এগুলোকে বলে রিফ্লেক্সিং, এটা আমি আর লিখি নেই, রিফ্লেক্সিং খুব বলে। আচ্ছা, লং স্ট্যান্ডিং, হট ওয়েদার, হেভি মিল, ইমোশন, এগুলো এগুলো ভ্যাসোভ্যাগালের প্রিসিপিটেন্ট। তাহলে ভ্যাসোভ্যাগাল যখন আপনি ডায়াগনোসিস করবেন, প্রিমনিটরি গুলো দেখে আপনি ডায়াগনোসিস করবেন, প্রিসিপিটেন্ট গুলো খুঁজে বের করবেন, প্রিসিপিটেন্ট খুঁজে পাওয়ার পরে তাকে অ্যাডভাইস দিবেন, যেটা জুটিকা ভাই দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, অ্যাডভাইস দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কজ যেটা পরীক্ষা স্টেশন 5 এ প্রায় দেয় অনেক সময়, এই পোস্টাল হাইপারটেনশন, কারণ এটা খুব কমন। এটাকে ইয়ে করার জন্য, ধরার জন্য জিজ্ঞেস করতে হবে, ডু ইউ ফিল ডিজি হোয়াইল স্ট্যান্ডিং ফর সেটিং পজিশন, এটা কেউ জিজ্ঞেস করেন। হ্যাঁ, আচ্ছা, তখন যদি বলে ইয়েস, তখন কিন্তু আপনার ওর আবার আন্ডারে আবার বেশ কিছু ক্যাটাগরি আছে, তখন ওই দিকে ঢুকে যেতে হবে। ওর আন্ডারে হচ্ছে ভলিউম লস, একটা ভলিউম লস, হচ্ছে ব্লাড লস হতে পারে, রিসেন্ট ব্লাড ট্রান্সফিউশন, ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন হতে পারে, ডায়রিয়া হতে পারে, ডায়াবেটিক্স, বিশেষ করে এটা দিয়ে কেস বানায় বিষয়, কারণ এটাই কমন, ডায়াবেটিক্স খাচ্ছে অথবা ভ্যাসো ডায়ারেটর খাচ্ছে। তাহলে একটা হচ্ছে ভলিউম লস, আর সেকেন্ড হচ্ছে রিডাকশন অফ দ্য ভেসেল কাউন্ট, দুইটা প্যাথোফিজিওলজি, ওই দুটো মনে রাখতে আপনাদের সুবিধা হবে। তাহলে অটোনমিক নিউরোপ্যাথি, একটা ডায়াবেটিক হতে পারে পার্কিনসন প্লাস এর অটোনমিক নিউরোপ্যাথি, এনি আদার কজ অফ অটোনমিক নিউরোপ্যাথি, এটা মাথায় রাখবেন। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ড্রাগস, যেমন আলফা ব্লকার, এসি ইনহিবিটর, যেগুলো ভেসেল ডাইলেশন করে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এই কেস বানায় দেওয়া। এই যে পোস্টাল হাইপারটেনশন যখন ঢুকে ফেলবেন, যে তার পোস্টাল ড্রপ আছে, সে স্ট্যান্ডিং ফ্রম সিটিং এ ডিজিনেস হয়, তখন আপনি এই কজগুলোর মধ্যে আবার খুঁজতে হবে, এগুলো এক্সপ্লোর করতে হবে। ক্যারোটিড সাইনাস হাইপারসেনসিটিভিটি এটা একটু রেয়ার ডিজিজ, বাট পেসিসের ক্ষেত্রে ওরা অনেক সময় দেয় বয়স্ক, বেশি তো বয়স্ক মানুষ হলে, ইয়াং হলে, ইয়াংদের না, এটা কিন্তু বয়স্কদের ডিজিজ। ভ্যাসোভ্যাগাল যেমন ইয়াং এর ডিজিজ, এটা আবার বয়স্কদের। তার হিস্ট্রি কেমন থাকবে, সে টাইট কলার পরবে, সে একটা দেখা যাবে নেক মুভমেন্টের হিস্ট্রি থাকবে। সাবক্লেভিয়ান স্টিল সিনড্রোম, এটা আবার একটা ইন্টারেস্টিং, তবে এটা আমাদের রিয়েল লাইফে অনেক রেয়ার, কিন্তু পেসিসের ক্ষেত্রে অনেক সময় ওরা এটা একটু বলে। এটা কেমন, যে সাবক্লিভিয়ান আর্টারি এক পাশে ব্লক থাকার কারণে সে
তার ওই যে ভার্টিক্যাল আর্টারির সাথে আবার আলাদা কানেকশন থাকে, এই জন্য তার এমনিতে সমস্যা হয় না, এমনিতে তার কোনো প্রবলেম হয় না। কিন্তু সে যখন হ্যান্ড মুভমেন্ট খুব বেশি খুব হ্যান্ড মুভমেন্ট করে, তখন ব্রেন থেকে কিছু ব্লাড তার এই হাতে সাপ্লাই দেয়, সাপ্লাই দিয়ে তার ওই হ্যান্ডের যে মাসেলের জন্য যে ব্লাড সাপ্লাইটা দরকার ব্রেন থেকে নিয়ে নেয়, ব্রেন থেকে নিয়ে সে ওই হ্যান্ডের মধ্যে আর্মের মধ্যে সাপ্লাই দেওয়ার কারণে ব্রেনে একটা হাইপোক্সিয়া ডেভেলপ করে, এবং যেটা মানে মেনলি হচ্ছে হাইপোক্সিয়া ডেভেলপ করার কারণে সে কিন্তু সিনকোপে চলে যায়, মানে মেরে ব্লাড সাপ্লাই কমে যায় ব্রেনে। তাহলে স্টিল সাবক্লেভিয়ান আর্টারিটা সে ব্রেন থেকে ব্লাডটা স্টিল করতেছে, এটাকে বলে সাবক্লেভিয়ান। আরেকটা হচ্ছে সিচুয়েশনাল, কাফিং স্নিজিং এর সময় হয়, এগুলো সবগুলো হচ্ছে রিফ্লেক্স। একটা সিনকোপ মিমিক আমি একটা বলে ফেলছি যে একটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, পোস্টিরিয়র সার্কুলেশন টিআই, এটা অনেক সময় মনে হয় অজ্ঞান হয়ে যায় পেশেন্ট, তবে পোস্টিরিয়র সার্কুলেশন এর আদার কিছু ফিচার থাকে যেমন ভার্টাইগো, নজিয়া, এবং তার আদার হিস্ট্রি লাইক তার আগে অনেক আগে স্ট্রোকের হিস্ট্রি এরকম থাকে। তবে এটা ভেরি রেয়ার, ভেরি ভেরি রেয়ার, এটা লেস দেন 1%। কাজে এটা বলার আগে খুব চিন্তা, এটা ডিজিতে বলতে পারেন, 1 নম্বর ডায়াগনোসিস বলা খুব ডিফিকাল্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আমার সিজার তো আগে আলোচনা করে ফেলছি, যদি আদার্স এর মধ্যে সিজার ঢুকবে। হ্যাঁ, অনেক সময় ওরা চালাকি করে ফ্যামিলি হিস্ট্রি অফ সিজার দিয়ে দেয়, তো অনেকে বায়াস হয়ে যায়, ভাবে যে আল্লাহ ফ্যামিলি হিস্ট্রি সিজার মানে তার পেশেন্ট সিজার আছে, তখন সে সিজারের পাথওয়েতে চলে যায়, কিন্তু সে ওগুলো বিবেচনা করে না, ডিউরেশন অফ অ্যাটাক, রিকভারি টাইম, পোস্ট ইকটাল কনফিউশন, যেগুলো বেশি ইম্পর্টেন্ট মোর দ্যান ফ্যামিলি হিস্ট্রি। কাজে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যখন আপনি সিনকোপের অ্যাপ্রোচে যাবেন। ভাইয়া, হ্যাঁ, প্যানিক অ্যাটাক আর অ্যাংজাইটি কি আসবে কোনো সাইকিয়াট্রিক কন্ডিশন মানে সিনকোপে? না, সিনকোপে আসবে না, তবে সিজারের ডিডিতে আপনি আনতে পারেন সিউডো সিজারের হিসাবে, ঠিক আছে। যখন আপনি সিজারে চলে যাবেন তখন সুডো সিজার হিসাবে একটা সিজারের ডিডি আসবে, কারণ আমরা তো আজকে সিজারের ইয়াতে ঢুকি নেই, তাই না? সিজারের ইয়েতে যদি আমরা ঢুকি তাহলে সেদিন আমরা যখন নিউরো করবো তখন আমরা সিজার নিয়ে আবার সিজারের আলাদা ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক আছে, আমরা আজকে সিনকোপের মধ্যেই আছি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবার আসেন হিস্ট্রি, আমি এগুলো বেশিরভাগ বলে ফেলছি। হিস্ট্রি প্রথম স্টেপ হচ্ছে সিমটম অ্যানালাইসিস, এবং যে অ্যালার্ম ফিচারগুলো সবসময় মিস করবেন, ওডিটি প্যারা তো সবাই জিজ্ঞেস করবেন, অ্যালার্ম ফিচারটা জিজ্ঞেস করবেন সবসময় যে কখন আপনি মনে করবেন কার্ডিয়াক। আচ্ছা, কখন কার্ডিয়াক চিন্তা করবেন? একটা পেশেন্ট তার যদি মাল্টিপল কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর থাকে তখন কার্ডিয়াক আনটিল প্রুভেন আদারওয়াইজ। যদি পেশেন্ট এক্সারশনে লস অফ কনসিয়াসনেস থাকে কার্ডিয়াক আনটিল প্রুভেন আদারওয়াইজ। যদি পেশেন্টের প্রিমনিটরি সিমটম চেস্ট পেন, পালপিটেশন, শর্টনেস অফ ব্রেথ থাকে কার্ডিয়াক আনটিল প্রুভেন আদারওয়াইজ। যদি পেশেন্টের এলডারলি পেশেন্ট বসে আছে কোনো কিছু করতেছে না, হুট করে অজ্ঞান হয়ে গেছে, এলডারলি পেশেন্ট দাঁড়ায় ছিল কোনো কিছু করতেছে না, হুট করে অজ্ঞান হয়ে গেছে, এই চারটা কন্ডিশনে আপনাকে কার্ডিয়াক 1 নম্বর বলতে হবে, 1 নম্বর চিন্তা করতে হবে, কার্ডিয়াক অ্যাক্টিভ করে নিতে হবে, এই কন্ডিশনটা অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে এগুলো জিজ্ঞেস করতে হবে যে সে এক্সারশনে হয়েছিল কিনা, মাল্টিপল রিস্ক ফ্যাক্টর আছে কিনা, সিনকোপ উইদাউট এনি প্রি মনিটরি সিমটম, সেটাও কিন্তু কার্ডিয়াক যদি এলডারলি পেশেন্ট হয়। ফ্যামিলি হিস্টরি অফ সাডেন কার্ডিয়াক ডেথ, এটাও একটা কার্ডিয়াকের দিকে ইন্ডিকেট করে। অ্যালার্ম ফিচারগুলো একসাথে টানা জিজ্ঞেস করবেন, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ আপনি অ্যালার্ম ফিচারগুলো জানেন। তারপর ডিডি এক্সক্লুশন করেন কার্ডিয়াকের জন্য, কার্ডিয়াকের যে হিস্ট্রিগুলো আমি বললাম, কার্ডিয়াক হিস্ট্রি, ভ্যাসোভ্যাগালের জন্য যে হিস্ট্রি বলে ফেলছি, লং স্ট্যান্ডিং হিউমিড এনভায়রনমেন্ট, ক্যাভিটি সাইনাসের জন্য টাইট কলার, হেড টার্নিং, শেভিং, ক্লটস। আচ্ছা, পোস্টাল হাইপোটেনশনের জন্য ডিজিজ স্ট্যান্ডিং অন সিটিং পজিশন, যদি ইয়েস বলে ব্লাড প্রেশার জানবেন, তারপর আপনি ওই পাথওয়েতে ঢুকে যাবেন, ওর কজগুলো খুঁজবেন। আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে আপনার ওই যে সাবক্লেভিয়ান সিম্বল, তার হ্যান্ড এক্সারসাইজ করছিল কিনা ওই সময়, সেটা জিজ্ঞেস করবেন। আচ্ছা, ড্রাগ হিস্ট্রি ভেরি ইম্পর্টেন্ট, কারণ অনেকভাবে ড্রাগ সিজার মানে সিনকোপ করতে পারে, একটা কার্ডিয়াক সিনকোপ করতে পারে, বিভিন্ন ধরনের অ্যান্টিরিথমিক ড্রাগ, বিশেষ করে ক্লাস 1 এন্ড ক্লাস 2 ক্লাস 3 এগুলো বেশি সিনিয়ে করে, অ্যারিথমিয়া করে, প্রস্টাটিক পয়েন্টেস করতে পারে, অথবা আপনার পোস্টাল হাইপোটেনশন করতে পারে। কাজে এই ড্রাগ হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। ড্রাইভিং ইস্যু এখানে আনতে হবে, ড্রাইভিং ইস্যু, যে আপনার ড্রাইভিং ইস্যু নিয়ে তো লুবনা তো বলবেই যে কতদিন থাকবে, ইউজুয়ালি সিম্পল ফ্রেন্টে কতদিন থাকবে এগুলো বলে দিবে। ড্রাইভিং ইস্যুটা আনবেন, তাকে বলতে হবে যে আনটিল আমরা ডায়াগনোসিস না করি আপনি আপাতত ড্রাইভিং করবেন না, দ্যাটস ইট, ঠিক আছে। যদি মনে হয় ভ্যাসোভ্যাগাল তাহলে সেক্ষেত্রে বলবেন যে মোস্ট লাইকলি ভ্যাসোভ্যাগাল, বাট আনটিল উই সর্ট আউট আওয়ার ডায়াগনোসিস আই উইল রিকোয়েস্ট ডিভিএল কে ইনফর্ম করার দরকার নেই ভ্যাসোভ্যাগালের ক্ষেত্রে। আচ্ছা, ইসিজি 24 হল্টার মনিটরিং মাস্ট, ইকোকার্ডিও মাস্ট। আচ্ছা, এখন স্পেশাল কিছু টেস্ট আছে যেটা হচ্ছে যদি আপনি ক্যাভিটি সাইনাসের যদি ইয়ে করেন তাহলে ইসিজি উইথ ক্যাভিটি সাইনাস মেসেজ দিতে পারেন। ভ্যাসোভ্যাগালের ক্ষেত্রে টিল টেবিল টেস্ট, এটা পরে বলবেন, আগে বলবেন না। টিল টেস্ট হচ্ছে সেকেন্ড লাইন, আপনি আগে ইসিজি ইকোকার্ডিক হল্টার করবেন, তারপরে যদি আপনাকে এক্সামিনার জিজ্ঞেস করে আর কিছু করা যায় কিনা, এটা সেকেন্ড লাইন, আপনি নিজের থেকে আগে থেকেই বলবেন না ভ্যাসোভ্যাগাল হইলেও,
ডায়াগনোসিস যদি কারণ ভেজাল আপনার করতে হয় না, যদি কনফিউশন থাকে তখন ট্রিটেবল করে, কনফিউশন না থাকলে ট্রিটেবল করারও দরকার নেই, কিন্তু এক্সামিনার জানতে চাইতে পারে যে আর কিছু করতে পারেন কিনা, তখন বলবেন। এডিসনের ক্ষেত্রে তো আপনি এডিসনের লাইনে চলে যাবেন, পোস্টাল ড্রপের জন্য শক সাইনেটিং টেস্ট করবেন। ট্রিটমেন্ট ডিপেন্ডিং অন দ্য আন্ডারলাইং এটিওলজি, এটা আলাদা করে বলার কিছু নাই। এই জন্য আপনারা ওই সিনকোপের জন্য ওই পালপিটেশনটা বলছি ওইটা। আচ্ছা, এখন এটা হচ্ছে আমার মোটামুটি সিনকোপের অ্যাপ্রোচ। এটা নিয়ে কারো কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে, কেউ কিছু ইনপুট দিতে চাইলে বলতে পারেন। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, মানে কারো ইনপুট দিতে পারেন বা কারো জানার থাকলে বলতে পারেন, সবকিছু। সবাই এখন মোটামুটি অনেকে সবাই ম্যাচিউর। হ্যালো, সবাই চুপ, কেউ কিছু বলবে না? না ভাইয়া, অনেক সুন্দর হয়েছে। এটা সুন্দর, সুন্দরের কিছু না, এটা তো আসলে মানে কমপ্লিট হওয়াটা ইম্পর্টেন্ট, কমপ্লিট হওয়াটা ইম্পর্টেন্ট। সুন্দর সুন্দর হ্যাঁ সেটাই, সৌন্দর্যের হ্যাঁ, জন্য এখানে এটাই আমার মনে বলি। হয় আর কিছু বাদ নাই আসলে, এখানে সবই মানে সবই চলে ঠিক এসছে আছে। আসলে। আচ্ছা ঠিক আছে, তাহলে যারা যারা পালপিটেশন দেখেছিলেন তারা 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 চাইলে লিভ করতে পারেন, তাদের জন্য অপশনাল, কারণ আমরা পালপিটেশন তো আপনাদেরকে দেখিয়ে ফেলছি। এখন আমি ভাইয়াদেরকে দেখাইনি, আমি ভাইয়াদেরকে দেখাবো। আর যারা, ভাইয়া আমি একটু দেখবো, তখন আমার নেটে না না প্রবলেম সমস্যা নেই, ছিল। থাকতে পারবেন, কিন্তু যাদের আর্জেন্সি আছে তারা লিভ করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? ওকে ভাইয়া। Okay, ঠিক আছে। তারপর এবার আসেন হচ্ছে আমাদের পালপিটেশন, আমাদের সিনকোপ। সিনকোপটা খুব ইম্পর্টেন্ট, কারণ সিনকোপের কেস বিভিন্ন ভাবে আসে। জুলফিকার ভাই পরীক্ষা দিচ্ছে, উনি জানেন অনেক ভাবে আসে, ঘুরে ফিরে অনেক ভাবে আসে। কাজে ওটা একটু খেয়াল রাখবেন, পালপিটেশনটা খেয়াল করেন। পালপিটেশন হচ্ছে, প্রথম কেসটা ছিল ইয়াং জেন্টলম্যান, সে পালপিটেশন নিয়ে আসছে। ইয়াং পেশেন্ট, কার্ডিয়াক কজ, তার কার্ডিয়াক কোনো হিস্ট্রি নাই, এটা একটা ভালো লক্ষণ, কিন্তু তাই বলে কার্ডিয়াক যে তার হবে না তার নিশ্চয়তা তো নেই, ওটা মাথায় রাখতে হবে। তবে পসিবিলিটি কম আর কি, তবে মাথায় রাখতে হবে। 1 মাস ধরে আছে, তার মানে রিসেন্ট অনসেট। এক্ষেত্রে আমাকে কার্ডিয়াক এবং নন কার্ডিয়াক দুটোই চিন্তা করতে হবে। যেহেতু কার্ডিয়াক হিস্ট্রি নাই, তারপর আমি কার্ডিয়াক হিস্ট্রিটা এক্সক্লুড করে নিব, কার্ডিয়াক হিস্ট্রি নিব, নিয়ে তারপর নন কার্ডিয়াক গুলোর মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো, যেমন হচ্ছে আমি এবার আসেন। আচ্ছা, এখানে একটা আছে, পালপিটেশন মানে হচ্ছে সাবজেক্টিভ সেন্সেশন অফ হার্টবিট। এটা স্লো হতে পারে, হার্ট হতে পারে, এটা ব্র্যাডি অথবা ট্যাকি দুটোই হতে পারে। এই জিনিসটা যাতে ভুল না হয়, শুধু আমি ট্যাকির দিকে দৌড় দিব সেটা না। ইনিশিয়াল, ওইখানে যেমন আমাকে ইনিশিয়ালি ডিফারেন্সিয়েট করতে হয়েছে যে সিজার নাকি সিনকোপ, আমাকে এখানে ইনিশিয়াল ডিফারেন্সিয়েট করে ফেলতে হবে ঢোকার পরে, রুমে ঢোকার পরে, এটা কি রেগুলার নাকি ইরেগুলার। এই দুটো আমাকে গাইড করবে যে আমি আসলে কোন দিকে যাব। রেগুলার হলে আমি এগুলোর দিকে ঢুকবো বেশি, ইরেগুলার হলে আমি এই পাশে চলে যাবো। আমি রেগুলারের দিকে প্রথমে খেয়াল করি। প্রথমত কার্ডিয়াক, আমরা সবাই জানি কার্ডিয়াক। এখন শুধুমাত্র হিস্ট্রি নিয়ে কার্ডিয়াক গুলো আলাদা করা খুব ডিফিকাল্ট, তবে এর মধ্যে দু একটা আছে যেগুলো ক্লু দেয়, যেমন এসবিটি। এসবিটিটা খেয়াল করেন, এসবিটিতে কিন্তু একটা স্পেশাল ওরা হিস্ট্রি দেয়, যেটা হচ্ছে পলিউরিয়ার হিস্ট্রি দেয়। কারণ এসবিটিতে যখন অ্যাট্রিয়াল অনেক বেশি কন্ট্রাক্ট করতে থাকে, অ্যাট্রিয়াল নাইট্রিউরিক পেপটাইডটা রিলিজ হয়, রিলিজ হওয়ার কারণে বেশি বেশি নাইট্রিউরিসিস হয়, ওদের বেশি বেশি প্রস্রাব হয়। তো ওরা বলে যে ডিউরিং দ্য অ্যাটাক তাদের কিন্তু পলিউরিয়া, এটা একটা ক্লু দেয়। কিন্তু আদার দেন দিস, হিস্ট্রি থেকে এগুলো ডিফারেন্সিয়েট করা, বিশেষ করে ট্যাকি গুলো ডিফারেন্সিয়েট করা খুব ডিফিকাল্ট। সাইনাস ট্যাকিকার্ডিয়া, কারণ পালপিটেশনের ক্ষেত্রে বা ট্যাকিকার্ডিয়ার ক্ষেত্রে যেটা বলে, সিভিয়ারিটি ইজ নট ইন্ডিকেশন, মানে সিভিয়ারিটি অফ ট্যাকিকার্ডিয়া ইজ নট ইন্ডিকেশন অফ দ্য এটিওলজি। লাইক একটা সাইনাস ট্যাকিকার্ডিয়া কিন্তু অনেক বেশি ট্যাকিকার্ডিয়া নিয়ে আসতে পারে, একটা ভিটি সামান্য ট্যাকিকার্ডিয়া নিয়ে আসতে পারে। সেটা পেশেন্ট হয়তো বলবে যে না আমার অল্প একটু ট্যাকিকার্ডিয়া হচ্ছে, কিন্তু সেটা ভিটি হতে পারে এবং এটাতে পেশেন্ট মারাও যেতে পারে। অথবা সাইনাস ট্যাকিকার্ডিয়া অ্যাংজাইটির জন্য অনেক বেশি ট্যাকিকার্ডিয়া, আপনার মনে হতে পারে আরে এটা তো অনেক খারাপ কিছু মনে হচ্ছে, কিন্তু এটা দেখা যাবে যে এটা শুধু অ্যাংজাইটি। কাজেই সিভিয়ারিটি অফ দ্য সিমটম ইজ ডাজ নট ইন্ডিকেট দ্য মেলিগনেন্ট অথবা কি বলে ডেঞ্জারাস পটেনশিয়ালিটি অফ দ্য এটিওলজি, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা একটা একটা আসি কার্ডিয়াকের মধ্যে। প্রথমে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে যে ব্র্যাডি নাকি ট্যাকি। পেশেন্টকে জিজ্ঞেস করে ফেলবেন তোমার কি মনে হয় এটা কি ফাস্ট বিট নাকি স্লো বিট, এটা কি তোমার কি মনে হয় যে তোমার চেস্টের মধ্যে আহ, কি বলে এটা রেসিং রেসিং হচ্ছে, তখন আপনার ট্যাকির দিকে যাবে। আর যদি বলে যে না এটা মনে হচ্ছে স্লো বিট, এটা তারপরে হচ্ছে করবেন, জিজ্ঞেস করবেন যে এটা কি আপনি কখনো মাপছো কিনা, আহ, সেটা ট্যাপ করে দেখাতে পারো কিনা। এটা কি পরীক্ষার সময় আসে, ইউকেতে এই পরীক্ষা কেসটা আসে যে ফিজিওলজিক্যাল একটা আসে, সেটা হচ্ছে অ্যাথলেট। এখন একটা অ্যাথলেট ইয়াং পেশেন্ট বসায় দেয়, বসায় দিয়ে বলে যে তার তার পালপিটেশন হচ্ছে।
সবাই দেখা যায় যে এই রাস্তায় চলে যায়, এই দিকে আর আসে না, ব্যাডিটা মাথায় রাখে না, এদিকে খুঁজতে খুঁজতে থাইরোটক্সিকোসিস কিছু খুঁজে পায় না, পরে ডায়াগনোসিস দেখা যায় আজকে। ঠিক আছে, কাজে এটা মাথায় রাখবেন ব্যাডি অ্যারিথমিয়া। তো ব্যাডি অ্যারিথমিয়া আদার কজ আছে, যেমন সাইনাস ব্যাডি অ্যারিথমিয়া। এর মধ্যে সাইনাস ব্যাডি অ্যারিথমিয়া কিছু কিছু কজ, ইন্টারেস্টিং কজ আছে যেগুলো আমরা মেডিসিনে পাই। সরি, লাইক খেয়াল করেন অবস্ট্রাকটিভ জন্ডিস, ড্রাগস, বিটা ব্লকার্স, হ্যাঁ, ইনফিউরিয়া এমআইতে অনেক সময় হতে পারে, রেস্ট আইসি। তো এগুলো মাথায় রাখবেন। তবে এই অবস্ট্রাকটিভ জন্ডিস এজ এ প্রেজেন্টেশন অফ পালপিটেশন পরীক্ষা দেওয়ার কথা না। হার্ট ব্লক গুলো ইম্পর্টেন্ট, এলডারলি পেশেন্ট হতে পারে, 1st ডিগ্রি 2nd ডিগ্রি 3rd ডিগ্রি হার্ট ব্লক, অনেক সময় ব্যাডি অ্যারিথমিয়া নিয়ে আসতে পারে, যেটা একটু মাথায় রাখবেন। এবার আসেন ট্যাকিয়ারিথমিয়া। ট্যাকিয়ারিথমিয়াটা কমন, সাইনাসটা সবচেয়ে কমন। সাইনাসটা ইউজুয়ালি অনেক কারণে হয়, বিশেষ করে আমরা অ্যাংজাইটি, ইমোশন, এনিমিয়া, এগুলোর কারণে সাইনাস ট্যাকিকার্ডিয়া। হ্যাঁ, এগুলো কিন্তু সাইনাস ট্যাকিকার্ডিয়া করেই করে। আবার এই জন্য আমি আবার আলাদা করেও এখানে লিখছি যাতে আপনারা মাথায় রাখেন, এগুলো নন কার্ডিয়াক কজ হিসেবে লিখছি, কিন্তু এগুলো আলটিমেটলি করে কি, সাইনাস 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 ট্যাকিকার্ডিয়াই করে। ওরা যে সাইনাস বিট গুলো বাড়ায় দেয়। এসবিটিটা একটু ইন্টারেস্টিং। এসবিটিটা হচ্ছে বলছিলাম যে পলিউরিয়া থাকে, সাথে ওদের একটা অ্যাবনর্মাল, মেইনলি ওদের প্যাথোফিজিওলজিটা হচ্ছে অ্যাবনর্মাল পাথওয়ে, যেটা কারণে একটা ম্যাক্রো রিএন্ট্রি হয় অ্যারাউন্ড দ্য এভি নোড, একটা ম্যাক্রো রিএন্টেড পাথওয়ে তৈরি হয়, যেটার কারণে ওদের এই ট্যাকিয়ারিথমিয়া ডেভেলপ করে। এসবিটির মধ্যে এটা আরেকটা হচ্ছে আপনার ভিটি। ভিটির মধ্যে ভিটিটা ইম্পর্টেন্ট, ভিটিটা আমরা ভয় পাই বেশি। ভিটি বললাম না, ভিটি তখন ইন্ডিকেট করবে যদি তার কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে, সিনকোপ থাকে, সেক্ষেত্রে আপনার ভিটির দিকে বেশি যাবেন, হার্ট ফেলিউর থাকে। আচ্ছা, ভিটির মধ্যে আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যেটা আমরা সবাই জানি, পরীক্ষার সময় আসে, পলিমরফিক ভিটি, টর্সাডি পয়েন্ট টেস্ট বলে, যেটা এটা কনজেনিটাল হতে পারে, ড্রাগ ইনডিউস হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। হ্যাঁ, তো ওটা একটু মাথায় রাখতে হবে, যদি ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে, ওই যেসব ড্রাগ এই পলিমরফিক ভিটি বলে সেগুলোর হিস্ট্রি থাকে, হাইপোক্যালেমিয়া যদি হওয়ার সম্ভাবনা থাকে, বা হাইপোক্যালেমিয়া যদি পরীক্ষা দিয়ে দেয়, হ্যাঁ, রিপোর্টে, ল্যাব রিপোর্টে দিয়ে দেয়, তখন পলিমরফিক ভিটিটা মাথায় রাখবেন। হ্যাঁ, এটা একটা ডিফারেন্সিয়াসে চলে আসবে। এটা এগুলো থাকলে মানে যে এটাই হয়েছে সেটা না, আপনি ডিফারেন্সিয়াস বলবেন। কারণ অনেক অনেক ট্যাকিয়ারিথমিয়া হচ্ছে আদার কার্ডিয়াক ইয়ে কারণে হতে পারে, ওই ট্যাকিয়ারিথমিয়া, যেমন হচ্ছে ব্রুগাডা সিনড্রোম, এটাও ভিটি করতে পারে। ব্রুগাডা সিনড্রোম, লং কিউটি সিনড্রোম, এটা হচ্ছে পলিমরফিক করে। ব্রুগাডা সিনড্রোম আবার এই ভিটিটা করে, মনোমরফিক ভিটি করে ব্রুগাডা, এশিয়ানদের বেশি। সাডেন ডেথের মধ্যে ওটা আসবে। এবার হচ্ছে নন কার্ডিয়াক কজ, এটাও কম আসে না পরীক্ষার সময়, বিশেষ করে কারণ আপনাদের যাতে অনেকে সবাই বাইরে যায় কার্ডিয়াক কজ, থাইরোটক্সিকোসিস, সিওক্রোমোসাইটোমা, এটা তো ভাইরা করলেন আজকে একটা থাইরোটক্সিকোসিস। থাইরোটক্সিকোসিস যদি বুঝে ফেলেন তাহলে আপনাকে থাইরোটক্সিকোসিস কজ বের করতে হবে, এটা যদি বের না করলে মার্কস পাবেন। সিও যদি ধরতে পারেন, সাথে মেইন 2 কম্পোনেন্ট খুঁজতে হবে, তাহলে আপনাকে মার্কস দিবেন। মেইন 2 যে সবার থাকবে তাও না, কিন্তু কম্পোনেন্টগুলো খুঁজতে হবে। অ্যাংজাইটি, ইমোশন, এনিমিয়া তো থাকেই, টি কফি, হ্যাঁ, টি কফি, এটা তো মাথায় রাখবেন। ও, টি কফি, এনিমিয়াও মাথায় রাখবেন। এনিমিয়া যদি এনিমিয়া হয়, এনিমিয়া ক্ষেত্রে স্টেশন 5 অনেক সময় চালাকি করে আর এনিমিয়াতে, এবং গত দিন আমি এনিমিয়া দিয়ে শর্টনেস অফ ব্রেথ করছি, সাথে পালপিটেশন দিয়েছি, কাজে এনিমিয়াটা একটু মাথায় রাখবেন। আর ইরেগুলার হলে খুব বেশি ডিফারেন্সিয়াস নেই, মেইনলি এট্রিয়াল ফিব্রিলেশন। এট্রিয়াল ফিব্রিলেশন খুঁজতে হবে, এট্রিয়াল ফিব্রিলেশন কজ খুঁজতে হবে। অ্যাক্টোপিক আর ভেন্ট্রিকুলার অ্যাক্টোপি আর এট্রিয়াল অ্যাক্টোপিক খুঁজে মানে ডায়াগনোসিস করা, ইসিজি ছাড়া ডায়াগনোসিস করা যাবে না। আপনি এগুলো ডিডিতে বলবেন, মেইনলি আপনার কাজ থাকবে যে ইরেগুলার যদি হয় এট্রিয়াল ফিব্রিলেশনের কজগুলো খুঁজে বের করা, লাইক কার্ডিয়াক কজ, এনি কার্ডিয়াক ডিজিজ, আমি সবগুলো লিখি, ইসকেমিক হার্ট ডিজিজ হোক, কার্ডিওমায়োপ্যাথি হোক, হাইপারটেনশন হোক, পালমোনারি কজ, বিশেষ করে পালমোনারি কজটা ভুলা যাবে না। আরেকটা তো আছে লো এট্রিয়াল ফিব্রিলেশন, হাইপারটেনশন একটা ইম্পর্টেন্ট কজ, তারপর হচ্ছে আপনার অ্যালকোহল, আর হচ্ছে আপনার পালমোনারি কজের মধ্যে ইনফেকশন। এট্রিয়াল অ্যাক্টোপিক, ভেন্ট্রিকুলার অ্যাক্টোপিক গুলো হচ্ছে ডিডিতে আসবে। এট্রিয়াল ফিব্রিলেশন আর ফ্লাটার উইথ ভেরিয়েবল হার্ট ব্লক থাকলে অনেক সময় ইরেগুলার থাকতে পারে। মেইন কজ, যখন আপনি ইরেগুলার পেয়ে যাবেন পেশেন্টের, এই এট্রিয়াল ফিব্রিলেশনের কজ খুঁজবেন, কারণ এটা 1 নম্বর কারণ, 1, 2, 3 নম্বর কারণ হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন। এগুলো ডিডি হিসেবে বলে আসবে। ওরা দেখতে চাইবে যে আপনি এট্রিয়াল ফিব্রিলেশনের কজ খুঁজে বের করতে পারেন কিনা, আর এই ডিডি গুলো বলতে পারেন কিনা, মুখে বের করতে পারেন কিনা। এটা হচ্ছে আমার রেগুলার, এটা হচ্ছে আমার ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক ফর পালপিটেশন। এবার আসেন আমি হিস্ট্রি টেকিং আমি কি করব। হিস্ট্রি টেকিং এর মধ্যে হচ্ছে প্রথম পার্ট হচ্ছে আমি সিম্পটম অ্যানালাইসিস, ওডিটি প্যারা সবাই জানেন। এটা কি প্রথমবার হলো না সেকেন্ড রেগুলার নাকি রেগুলার, ওই যে প্রথম এটা হচ্ছে মেইন। আচ্ছা,
আপনি কি ডু ইউ মেজার দ্য রেট, ক্যাপ ইট অন দ্য টেবল। তারপর হচ্ছে যে যেটা ওয়াটার ওয়ার্ক এসভিটির জন্য বললাম, এটা জিজ্ঞেস করতে পারেন। এসভিটিতে আরেকটা জিনিস হিস্ট্রি দেয় যে কোনো কিছু করলে কমে যায়, যেমন যেমন সে যদি ভ্যাগাল টোন বাড়ায়, লাইক সে যদি কি বলে ভ্যাগাল টোন বাড়ানোর জন্য কোনো কিছু করে, হ্যাঁ, এটা সেটা কি হতে পারে, লাইক সে যদি নিঃশ্বাস বন্ধ করে রাখা। হ্যাঁ নিঃশ্বাস বন্ধ করে, এটা নেকনেস, হ্যাঁ নেক মেসেজ করলে তার কমে যাচ্ছে কিনা, হ্যাঁ নেক অথবা মেসেজ, ব্রেথ হোল্ডিং। ব্রেথ হোল্ডিং, হ্যাঁ ব্রেথ হোল্ডিং। তো এই জিনিসগুলো আপনারা একটু জিজ্ঞেস করতে হবে, কারণ এসবিটির দিকে বেশি যাবে। আর সাথে সাথেই আপনার যেটা ভুল করেন যে এটা করেন না, যে সিস্টেমের সিমটম অন্য সিমটম গুলো সাথে সাথে জিজ্ঞেস করে ফেলবেন, তাহলে আপনি আরো বেশি প্রুফ পাবেন। অ্যালার্ম সিমটম মাস্ট, অ্যালার্ম সিমটম গুলো মিস করা যাবে না। প্রিমেচুর কার্ডিয়াক ডেথ ওই সিনকোপের মতোই অ্যালার্ম সিমটম গুলো একই। ডিডি এক্সক্লুশনের জন্য কার্ডিয়াক কজের জন্য তো কার্ডিয়াক হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি তো অবশ্যই। থাইরয়েডটক্সিকের জন্য আলাদা কিছু কোশ্চেন টানা জিজ্ঞেস করবেন, ওয়েট লস, সোয়েটিং, নেক লাম্প, এক্সোথর্মাস, তারপর হচ্ছে হট অর কোল্ড ওয়েদার প্রেফারেন্স, এগুলো জিজ্ঞেস করবেন। ফিওক্রোমোসাইটোমার জন্য আপনারা ওই যে ফিওক্রোমোসাইটোমার জন্য তিনটা ট্রায়াড, এপিসোডিক, হেডেক, পালপিটেশন এন্ড সোয়েটিং, এটা হচ্ছে ট্রায়াড অফ ফিওক্রোমোসাইট। সবার যে থাকে তাও না, তবে অনেকেরই থাকে। এটা থাকলে পেসেসে আমরা এন্ডোক্রাইনি হিসেবে আমরা এটাকে ধরি না, খুব কম পার্সেন্ট মানুষের ক্ষেত্রে পাওয়া যায়, 30% ক্ষেত্রে থাকে, কিন্তু পেসেসের ক্ষেত্রে দেখা যায় ওরা এটা দেয়, কারণ ওরা এটাকেই মনে করে পিওর একটা মেডিসিনের হিসেবে। পোস্টারাল ড্রপ থাকে আবার এদের, এটা ইন্টারেস্টিং, ভলিউম ডিপ্রেশন থাকার কারণে এদের পোস্টারাল ড্রপ। আবার আনকন্ট্রোল হাইপারটেনশন উইথ হাইপোটেনশন, পোস্টাল হাইপোটেনশন, এটা ইন্টারেস্টিং পিওর ক্ষেত্রে, অন্য কোথাও পাওয়া যায় না। মেইন অ্যাসোসিয়েশন খোঁজার জন্য নেক সার্জারি হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, কারণ মেডুলারি থাইরয়েড কার্সিনোমা যদি হয় সবার আগে হওয়ার কথা, এবং এটা ফার্স্ট ম্যানিফেস্টেশন হয় ইউজুয়ালি, আর্লি এজে হয়, কাজেই নেক লাম্পের হিস্ট্রি থাকবেই। হ্যাঁ, আগে আপনার ফিও হবে মেনের সাথে, তারপরে আপনার এই হবে সেটা না। মেন যদি হয় সেক্ষেত্রে অবশ্যই নেক লাম্পের সার্জারি থাকবে, তো লাম্প থাকবে। অ্যাবডোমিনাল পেইন, ডিপ্রেশন, বোন পেইন, রেনাল স্টোন, এগুলো কি প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজমের জন্য। পালমোনারি কজের জন্য টিবি, সিওপিডি, এটা খুঁজবেন। স্টেপ 3, আপনি এখানে যে ডায়াগনোসিসটা আসবেন, যেমন ধরুন আপনি পাইলেন থাইরয়েডোস্কোসিস, তখন আপনি থাইরয়েডোস্কোসিসের কজ খুঁজবেন। আপনি পাইলেন ফিও, তখন মেনের দিকে বেশি খুঁজবেন। হ্যাঁ, আচ্ছা, আর আপনি পাইলেন এট্রিয়াল ফিব্রিলেশন, তখন আপনি এক্সিকিউশন আদার কজগুলো খুঁজবেন। এবার এক্সামিনেশনের মধ্যে কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন করতে হবে, পাস, রেট, রিদম টু মাস্ট, এটা কমন করতে হবে, এটাই তো মেইন কাজ। থাইরয়েডটা এক্সামিন করতে ভুলে যাবে না, থাইরয়েড আর এনিমিয়া এই জিনিসটা ভুলে যায়। কার্ডিয়াক সিস্টেম এক্সামিনেশন করবো কারণ আমি এখানে কোনো অ্যারিথমিয়া আছে কিনা বা এটা কোনো মারমার আছে কিনা মেইনলি খোঁজার জন্য। এখন এরিথমিয়া পালপিটেশনের জন্য অবশ্যই ইসিজি 24 হলটার মনিটরিং, এটা মিস করা যাবে না, সাথে ইকোকার্ডিওগ্রাম, এটা কমনলি সব পেশেন্টকেই হবে, সাথে থাইরয়েড ফাংশন টেস্ট, থাইরয়েড ফাংশন টেস্ট মাস্ট। ব্যাডি হলে অন্য কথা, ব্যাডি হলে থাইরয়েড ফাংশন টেস্ট চলবে, হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে রিলেটেড ব্যাডি হলে করবে। সিবিসি অ্যানিমিয়া, আচ্ছা স্পেশাল টেস্ট যেগুলো সেটা হচ্ছে, যেমন হচ্ছে আমি বলছিলাম না অ্যাবনর্মাল পাথওয়ে তৈরি হয় এভিআর এসবিটি তে, সেক্ষেত্রে আপনি ইপি স্টাডি, ইলেকট্রোফিজিক্যাল স্টাডি বলবেন, ইভেন্ট মনিটরিং, এগুলো যাদের অকেশনাল হয় তাদের ক্ষেত্রে 7 দিন বা 6 মাস 1 মাস এরকম ইভেন্ট মনিটরিং ডিভাইস পাওয়া যায়। আচ্ছা, ট্রিটমেন্ট তো অ্যাকর্ডিং টু আন্ডারলাইং এটিওলজি, তবে এই ট্রিটমেন্টগুলো অবশ্যই জানতে হবে টু শো দ্যাট ইউ আর এ সেফ ডক্টর। যেমন এট্রিয়াল ফিব্রিলেশনে ম্যানেজমেন্ট, ইমিডিয়েট ম্যানেজমেন্ট, ভিটির ইমিডিয়েট ম্যানেজমেন্ট, খুব শর্টকাটে। হিমোডাইনামিক স্টেবল হলে কি করব, হিমোডাইনামিক আনস্টেবল হলে কি করব, ঠিক আছে। আচ্ছা, এসভিটি ম্যানেজমেন্ট, এসভিটির ক্ষেত্রে কয়েকটা স্টেপ আছে। প্রথমে আমি ক্যারোটিড মেসেজ দিব, তারপর হচ্ছে আমি এডিনোসিন দিব কয়েকটা ধাপে, এডিনোসিনে কাজ না হলে আমরা তারপর কি দিব, তারপর দিব হচ্ছে আমরা অ্যামিওডারন দিতে পারি, ঠিক আছে। কাজে ওদের কত স্টেপ আছে। আবার যদি তার অ্যাজমা থাকে সেক্ষেত্রে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি, একটা অপশন। এই হচ্ছে আপাতত আপনাদের দুইটার অ্যাপ্রোচ। হ্যাঁ, পালপিটেশন এবং সিনকোপি, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রায় আসে, আপনাদের কারো না কারো কেস পড়বেই। খুব ক্লিয়ার কনসেপশন না থাকলে, যদি আপনার যদি ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক স্ট্রং না হয়, আপনি মিস করে যাবেন। কাজেই সবাই এই দুটো বারবার আপনারা গো থ্রু করবেন, নিজেদের ফ্রেমওয়ার্কটা স্ট্রং করবেন, কোশ্চেনগুলো আরো স্ট্রং করবেন, কোশ্চেনগুলো প্র্যাকটিস করবেন। এখনো অনেক জড়তা আছে আপনাদের মধ্যে, জড়তাগুলো একটু কাটা ওঠার চেষ্টা করবেন। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, টাইম খুব শর্ট। কারো কিছু কমেন্ট থাকলে, কারো কিছু জানার থাকলে বলতে পারেন, আর যদি না থাকে না সেক্ষেত্রে ভাইয়া, থ্যাংক ইউ।
তাহলে আজকের মতো আমরা শেষ করে দিই। নেক্সট দিন আমরা নেক্সট দিন পড়া হচ্ছে আমাদের চেস্ট পেইন। আজকে নিলাম না চেস্ট পেইন, সাথে হচ্ছে বাইলেটারাল লেগ সোয়েলিং, এবং এই দুটা থেকেও টেস্ট দিব, হয়তো পালপিটেশন অথবা সিনকোপ থেকেও আমি করাতে পারি। সাথে এক্সট্রা হচ্ছে চেস্ট পেইন, সাথে হচ্ছে বাইলেটারাল লেগ সোয়েলিং। ঠিক আছে? ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, ওকে স্যার, ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাইয়া।